আজকের এই আয়োজনে স্বাগত। আমাদের আজকের লক্ষ্য হল ভারতের বিশাল আর সত্যি বলতে কি বেশ জটিল একটা রাজনৈতিক ব্যবস্থার একদম পরিষ্কার একটা মানচিত্র আপনাদের সামনে তুলে ধরা। বিশেষ করে বিসিএস-এর মতো প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য ভারতের এই রাজনৈতিক কাঠামোটা বোঝা কিন্তু একেবারে মাস্ট। তো চলুন আর কথা না বাড়িয়ে ধাপে ধাপে পুরো বিষয়টা ডিকোড করা যাক। ভারতের শাসন ব্যবস্থা ঠিক কতটা বিশাল সেটা বুঝতে হলে একে আমাদের বাংলাদেশে ৩০০ আসনের সংসদীয় ব্যবস্থার সাথে একটু তুলনা করে দেখতে পারি। আমাদের দেশের কাঠামোটা বেশ সরল আর এক স্তর বিশিষ্ট, কিন্তু ভারতের দিকে তাকালে দেখবেন সেটা একটা বিশাল আকারের বহুমাত্রিক ফেডারাল বা যুক্তরাষ্ট্রীয় গণতন্ত্রের ওপর দাঁড়িয়ে আছে। মানে পুরোটাই একটা বিশাল পাজেলের মতো। এই জটিল পাজেলটাকে সহজে বোঝার জন্য আমরা পুরো আলোচনাটাকে ৫টা ছোট ছোট ভাগে ভাগ করে নেব। ১. সার্বিক চিত্র। ২. কেন্দ্রীয় সরকার। ৩. রাজ্য সরকার। ৪. কেন্দ্রশাসিত অঞ্চল এবং ৫. ক্ষমতা বিভাজন। তো প্রথমেই আসা যাক ১ নম্বর পয়েন্টে, সার্বিক চিত্র বা উপমহাদেশের মানচিত্র। সুবিশাল এই দেশটাকে মোট ২৮টি স্বশাসিত রাজ্যে ভাগ করা হয়েছে। ভাবলে অবাক লাগে, এই রাজ্যগুলো বৃহত্তর ফেডারাল কাঠামোর ভেতরে প্রায় একটা ছোটখাটো দেশের মতনই নিজেদের মতো করে কাজ করে। আর এই ২৮টা রাজ্যের পাশাপাশি রয়েছে আরও ৮টি স্বতন্ত্র কেন্দ্রশাসিত অঞ্চল বা ইউনিয়ন টেরিটরি। এই অঞ্চলগুলো সরাসরি নয়াদিল্লি থেকে পরিচালিত হয়। কিন্তু কেন এদের আলাদা রাখা হলো? সেটাই আমরা একটু পরে আসছি। আর এই গোটা সিস্টেমের একেবারে কেন্দ্রে রয়েছে ৫৪৩টি নির্বাচনী এলাকা বা কনস্টিটিউয়েন্সি। প্রতি ৫ বছর পর পর এই ৫৪৩টি আসন থেকেই সরাসরি ভোটের মাধ্যমে জনপ্রতিনিধিরা নির্বাচিত হন, আর তারাই গঠন করেন জাতীয় সংসদের মূল ভিত্তি। এবার ২ নম্বর ধাপ, কেন্দ্রীয় সরকার বা নয়াদিল্লির ক্ষমতা। ভারতের কেন্দ্রীয় সরকার কিন্তু যুক্তরাষ্ট্রের মতোই দ্বিকক্ষ বিশিষ্ট, মানে দুটো আলাদা কক্ষ নিয়ে গঠিত। এর প্রথমটা হলো লোকসভা বা নিম্নকক্ষ। ওই যে একটু আগে বললাম ৫৪৩ জন সরাসরি নির্বাচিত সদস্য, তারা এখানেই বসেন। আর এই লোকসভাতেই সংখ্যাগরিষ্ঠ দল প্রধানমন্ত্রী আর তার মন্ত্রীদের নিয়ে মূল সরকার বা নির্বাহী শাখাটা গঠন করে। অন্যদিকে আর একটা দারুণ ইন্টারেস্টিং জায়গা হল রাজ্যসভা বা উচ্চকক্ষ। এখানে থাকেন প্রায় ২৫০ জন সদস্য। এরা কিন্তু সরাসরি জনগণের ভোটে আসেন না, বরং রাজ্য আইনসভার সদস্যদের মাধ্যমে পরোক্ষভাবে ৬ বছরের জন্য নির্বাচিত হন। এর মূল কাজটা হলো কেন্দ্রীয় স্তরে বিভিন্ন রাজ্যের স্বার্থটা ঠিকমতো দেখা। আর সবচেয়ে মজার ব্যাপার হলো, কাজের ধারাবাহিকতা ধরে রাখার জন্য প্রতি ২ বছর পরপর এর ১/৩ সদস্য অবসরে যান আর নতুনরা আসেন। এখন প্রশ্ন আসতে পারে, তাহলে রাষ্ট্রপতির কাজটা কি? প্রধানমন্ত্রী যখন সরাসরি দেশ চালান, রাষ্ট্রপতি তখন কাজ করেন রাষ্ট্রের আনুষ্ঠানিক বা সাংবিধানিক প্রধান হিসেবে, ঠিক যেমন বর্তমানে এই পদে রয়েছেন দ্রৌপদী মুর্মু। চলে যাচ্ছি ৩ নম্বর অংশে, রাজ্য সরকার, অর্থাৎ সেই ক্ষুদ্র রাষ্ট্রগুলো। কেন্দ্র আর রাজ্যের গঠনটা পাশাপাশি মেলালে একটা দারুণ জিনিস খেয়াল করা যায়। রাজ্যের শাসনযন্ত্রটা ঠিক যেন কেন্দ্রেরই একটা নিখুঁত আয়না। কেন্দ্রে যেমন লোকসভা, প্রধানমন্ত্রী আর রাষ্ট্রপতি আছেন, রাজ্য স্তরেও ঠিক একইভাবে আছেন বিধানসভা, মুখ্যমন্ত্রী এবং রাজ্যপাল। একেবারে পারফেক্ট মিরর ইমেজ। ঠিক লোকসভা যেভাবে জাতীয় পর্যায়ে আইন বানানোর কাজটা করে, রাজ্যের ক্ষেত্রে সেই একই কাজ করে বিধানসভা। রাজ্যের মানুষ সরাসরি ভোট দিয়ে তাদের প্রতিনিধি নির্বাচন করেন, আর তারপর সংখ্যাগরিষ্ঠ দল একজন মুখ্যমন্ত্রীর নেতৃত্বে রাজ্যের সরকার গঠন করে ফেলে। বিষয়টা আরেকটু ক্লিয়ার করার জন্য আমাদের প্রতিবেশী পশ্চিমবঙ্গের কথাই ধরা যাক। পুরো পশ্চিমবঙ্গকে ২৯৪টি বিধানসভা আসনে ভাগ করা হয়েছে। সেখানকার জনগণ এই ২৯৪টি আসনের জন্য ভোট দেন এবং নিজেদের স্থানীয় সরকার গঠন করেন। একেবারে সোজা হিসাব। ৪ নম্বর পয়েন্ট, কেন্দ্রশাসিত অঞ্চল, যারা সরাসরি কেন্দ্রের নিয়ন্ত্রণে থাকে। এতক্ষণ তো বড় বড় রাজ্যগুলোর কথা জানলাম, কিন্তু একটা কৌতূহল জাগতেই পারে যে জায়গাগুলো পূর্ণাঙ্গ রাজ্য নয়, যেমন লক্ষদ্বীপ বা আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ, সেগুলোর কি হবে? এর উত্তরটা হল, এই অঞ্চলগুলোকেই বলা হয়
ইউনিয়ন টেরিটরি বা কেন্দ্রশাসিত অঞ্চল। এমন মোট ৮টা অঞ্চল আছে। আকার, আলাদা জনসংখ্যা কিংবা কৌশলগত গুরুত্বের কারণে এদের রাজ্যের মর্যাদা দেওয়া হয়নি। এর বদলে কেন্দ্র থেকে একজন লেফটেন্যান্ট গভর্নর বা অ্যাডমিনিস্ট্রেটর নিয়োগ দিয়ে এই অঞ্চলগুলো সরাসরি পরিচালনা করা হয়। তবে হ্যাঁ, এর মধ্যে দিল্লি কিন্তু একটা বিরাট ব্যতিক্রম। আন্না হাজারে সেই বিখ্যাত আন্দোলনের পর দিল্লি নিজস্ব বিধানসভা আর নির্বাচিত মুখ্যমন্ত্রীর অধিকার পেয়েছিল, কিন্তু কেন্দ্রশাসিত অঞ্চল হওয়ার কারণে অরবিন্দ কেজরিওয়ালের মতো মুখ্যমন্ত্রীদের ক্ষমতা অন্যান্য রাজ্যের মুখ্যমন্ত্রীদের চেয়ে বেশ সীমিত থাকে। এখানকার পুলিশ বা জমির মতো অনেক ক্ষমতায় কেন্দ্রীয় সরকারের হাতে রয়ে যায়। সবশেষে ৫ নম্বর এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ, ক্ষমতা বিভাজন। এটাই হলো সেই সাংবিধানিক আঠা। এত বড় একটা দেশ, এত সরকার, তবু কোনো বিশৃঙ্খলা ছাড়া সব কিভাবে চলছে? এর ম্যাজিকটা লুকিয়ে আছে ক্ষমতার কঠোর বিভাজনের মধ্যে। একজন এমপি এবং একজন এমএলএর কাজের পরিধিটা দেখলেই এটা বোঝা যায়। এমপি কাজ করেন লোকসভায় জাতীয় বিষয়াদি নিয়ে, আর এমএলএ কাজ করেন বিধানসভায় শুধুমাত্র নিজের রাজ্যে স্থানীয় বিষয়গুলো নিয়ে। কার ক্ষমতা কতটুকু সেটা ঠিক করে দিয়েছে ভারতের সংবিধান। প্রথমটা হল ইউনিয়ন লিস্ট বা কেন্দ্রীয় তালিকা। জাতীয় নিরাপত্তা, দেশের মুদ্রা, পররাষ্ট্রনীতি বা রেলওয়ের মতো বিষয়গুলোতে শুধু কেন্দ্রীয় সরকারই আইন বানাতে পারবে। ভাবুন তো, কোনো রাজ্য কি চাইলেই নিজের মতো টাকা চাপাতে পারবে? একেবারেই না। ঠিক একইভাবে আছে স্টেট লিস্ট বা রাজ্য তালিকা। রাজ্যগুলোর দৈনন্দিন প্রয়োজন, যেমন পুলিশ, প্রাথমিক শিক্ষা, স্থানীয় কর আদায়, এগুলো পুরোটাই রাজ্যের হাতে ছেড়ে দেওয়া হয়েছে। এখানে কেন্দ্র সাধারণত নাক গলায় না। আর শেষটা হল কনকারেন্ট লিস্ট বা যৌথ তালিকা। বিশ্ববিদ্যালয় পরিচালনা বা শ্রম আইনের মতো বিষয়গুলোতে কেন্দ্র এবং রাজ্য উভয়ে আইন বানাতে পারে। কিন্তু যদি কখনো দুজনের মধ্যে খটমট বেঁধে যায়, তাহলে কোনো কথা ছাড়াই কেন্দ্র সরকারের আইনটাই চূড়ান্ত বলে মেনে নেওয়া হবে। তাহলে দিন শেষে মূল বিষয়টা কি দাঁড়াচ্ছে? এই বহুস্তরীয় আর জটিল ক্ষমতার বিভাজন শুধু একটা রুটিন শাসন কাঠামোই নয়, বরং এটাই ভারতের রাজনৈতিক স্থিতিশীলতার সবচেয়ে বড় নোঙর। চারপাশের অনেক দেশেই যেখানে ঘন ঘন সামরিক অভ্যুত্থান বা সিস্টেম কোল্যাপস হতে দেখা যায়, ভারত সেখানে এই ক্ষমতার বিকেন্দ্রীকরণের জোরেই নিজেদের গণতন্ত্রকে টিকিয়ে রেখেছে। ভাবতে সত্যি অবাক লাগে, এত বিশাল আর বৈচিত্র্যময় একটা দেশ কিভাবে এরকম একটা ব্যালেন্স তৈরি করে চলেছে।